প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল এন্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় তথ্য অধিকার আইন অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। আজকের বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার মঞ্জুর হাসান, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো এবারে অনুরোধ করব যে বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে তথ্য অধিকার আইন, এই আইনটার মূল বিষয়গুলো আসলে কি, এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করতেন। জি, আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে তথ্য অধিকার আইনটা করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার যখন ছিলেন 2007 এবং 2008, তখন একটা অর্ডিন্যান্স হিসেবে আসছিল। এরপরে যখন আমাদের ইলেক্টেড গভর্নমেন্ট আসলেন 2009-এ, তো ওনারা ওই অর্ডিন্যান্সটাকে এটাকে একটা আইন হিসাবে র্যাটিফাই করে এটা 2009 তথ্য অধিকার আইন হিসাবে স্ট্যাটিউট বুকে চলে আসে। এবং এটাই আমাদের দেশে প্রথম একটা আইন, যে আইন দিয়ে আমাদের সিটিজেন, আমাদের নাগরিক একটা লিগ্যাল একটা রাইট ওনারা পেলেন তথ্য জানার জন্য, ইনফরমেশন জানার জন্য। বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে গিয়ে ওনারা যেন তথ্যগুলো পান, সেটার একটা রূপরেখা দেওয়া হয়েছে, একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে আইনে। এর আগে যে সিচুয়েশনটা ছিল সেটা ছিল যে আমাদের দেশে একটা আইন ছিল যেটার নাম হচ্ছে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923। এটা ব্রিটিশরা এটা করে গিয়েছিলেন এবং সেই আইনের কারণে আমরা কিন্তু তথ্য পেতাম না। আমরা যদি কোনো প্রতিষ্ঠান, কোনো সরকারি কোনো ডিপার্টমেন্টে গেলে আমাদেরকে বলা হতো যে না, আমরা এই তথ্য দিতে পারবো না, বিকজ এই একটা আইন আছে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, সেটার জন্য আমাদের কোনো দেওয়ার কোনো অধিকার নাই। সো এইটা কিন্তু একটা বিরাট বড় একটা চেঞ্জ চলে আসলো আমাদের 2009 আইনের এই আইনের জন্য। এবং আইনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কি ধরনের জিনিস আমরা পেতে পারি সরকারের কাছ থেকে, যে কোনো সরকারি প্রতিষ্ঠান, এবং এটার মধ্যে কিন্তু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও গুলো ইনক্লুডেড আছে। সো এটা শুধু খালি সরকারি না, এটা বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো বিদেশ থেকে টাকা পয়সা আসছে বা সরকারের কাছ থেকে যে টাকা পয়সা দিয়ে ওনারা কাজ করছেন, সেই জিনিসগুলো কিন্তু এই তথ্য অধিকার আইনের মধ্যে ওনাদের এটার মধ্যে চলে আসবে। সো প্রাইভেট সেক্টর এটার মধ্যে ইনক্লুডেড না। সো আমরা ধরে নিতে পারি যে সরকারি প্রতিষ্ঠান বা যে বেসরকারিও হতে পারে, যেগুলো এনজিও বলছেন, তো এরকম কোন ইনস্টিটিউশনের থেকে যদি কোনো সিটিজেনের কোনো নাগরিকের কোনো প্রশ্ন থেকে থাকে, তার রাইট টু ইনফরমেশন আছে, অর্থাৎ তথ্য জানার অধিকার রয়েছে, এবং এটাই আমরা কনফার্মেশনটা পাচ্ছি 2009-এর আইন দ্বারা। কিন্তু এখানে একদম বেসরকারি যারা প্রতিষ্ঠান তারা এটার মধ্যে এক্সক্লুডেড। আচ্ছা, তো নাগরিকরা মানে এর থেকে কি সুবিধা পেতে পারে? এখন আমি বলবো যে প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে কিভাবে এই তথ্যটা জানবে লোক, আমাদের সাধারণ পাবলিক। সেটা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানগুলো যে আজ আমরা বললাম, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা করে ডেজিগনেটেড অফিসার নিয়োগ করতে হবে, যাদের কাজ হচ্ছে যে ওই ইনফরমেশন দেওয়ার একটা দায়িত্ব ওনাদের। সো এখন আমি যদি একটা প্রতিষ্ঠানে গিয়ে বলি যে আমার এই ইনফরমেশন দরকার, আমার একটা অ্যাপ্লিকেশন করতে হবে ওই ডেজিগনেটেড অফিসারের কাছে। এখন ওই অ্যাপ্লিকেশনটা একটা সাদা কাগজেও করা যেতে পারে, অথবা ওই প্রতিষ্ঠানের এরকম একটা ফর্মও থাকতে পারে। ওই ফর্মটা ফিল আপ করে পূরণ করে দিলে ওই ডিও ডেজিগনেটেড অফিসার ওনাকে দিলে উনি তখন এই ইনফরমেশনটা দিবেন। এই ইনফরমেশনটা ওনার দিতে হবে 20 দিনের মধ্যে। এবং যদি একটু জটিল ব্যাপার হয় তখন এই সময়টা বেড়ে যায় 30 দিনে চলে যায়। 30 দিনের মধ্যে এই তথ্য দিতে হবে। কিন্তু এই কোনো কারণে যদি তথ্য না পান, সেটার জন্য আপনার ওই ডিপার্টমেন্টের ভিতরেই হায়ার অথরিটির কাছে গিয়ে আপনার অ্যাপিল করা যাবে যে আমি এটা পেলাম না ডিওর কাছ থেকে, আমি আপনার কাছে এসে অ্যাপিল করছি। তো এটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2009-এর আন্ডারে এটা আছে। সো তখন ওই যার উপরে যে অফিসার থাকবেন ওনার কাছে এটা দেওয়া হয়, নরমালি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফ দ্য আপনার একটা ওই প্রতিষ্ঠান। তো ওনার তখন আপনার ওই তথ্য দিতে হবে 15 দিনের মধ্যে।
আচ্ছা, এখন উনি যদি কোনো কারণে না দিতে পারেন অথবা যে ইনফরমেশনটা দিলেন সেটা পুরোপুরি দিতে পারেন নাই, তখন যিনি অ্যাপ্লাই করলেন উনি আবার কিন্তু এটাকে ইনফরমেশন কমিশনে গিয়ে অ্যাপিল করতে পারবেন। এবং ইনফরমেশন অ্যাপিলে গিয়ে যখন ইনফরমেশন কমিশনে গিয়ে যখন অ্যাপিল করবেন, তখন ইনফরমেশন কমিশনের একটা সময় দেওয়া হয়েছে 45 days to 75 days। এর মধ্যে ওনাদের তখন এই অ্যাপিলটা শুনতে হবে, ওই যারা দিলেন না ওনাদেরকে ডাকতে হবে, ডেকে হিয়ারিং করে আপনার একটা কেন দিল না সেটার একটা কারণ দেখাতে হবে এবং একটা জাজমেন্ট ওনারা দিবেন। সেই জাজমেন্টে বলা হতে পারে যে হ্যাঁ ওনারা দেন নাই, এটা ভালো কারণ আছে, কি কোনো একটা এক্সামশনের মধ্যে ওনারা চলে আসছেন, অথবা যে ওনারা এটা একটা ভুল কাজ করেছেন এবং সেটার জন্য ওনাদেরকে বলা হবে যে এই তথ্যটা ওনাদের দিতে হবে। এবং এটার জন্য ইনফরমেশন কমিশন কিন্তু একটা ফাইনও করতে পারেন, যে যিনি ইনফরমেশনটা দিলেন না ওনাকে একটা ফাইনও করা যেতে পারে। সো এইরকম একটা মেকানিজম আমরা যেটা দেখলাম, একটা মেকানিজম আছে। তো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা ইনফরমেশন অ্যাক্টের 2009 এর একটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট হচ্ছে যে ইনফরমেশন কমিশন করা হবে, এবং সেই ইনফরমেশন কমিশন করা হয়েছিল 2009-এ, এবং আমাদের একজন চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং 2 জন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। এবং আমরা আর কি এখনো আমরা যদি দেখব যে 3rd চিফ ইনফরমেশন কমিশনার এখন উনি ওনার অফিসে আছেন, উনি দায়িত্ব পালন করছেন। তো আমরা এটা বলে নিতে পারি যে এই লটা একটা ওয়াইডার অ্যাপ্লিকেবিলিটি আছে, কারণ এটা অনেক ওয়াইডার একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছে যে ইনফরমেশন কেউ তথ্য জানতে চেলে যে করে হোক সেই অর্গানাইজেশনটা দিতে বাধ্য, যা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা তো বোধহয় একটা সরকারি প্রতিষ্ঠানে একটা সেরকম একটা দায়িত্ব এসে গেছে যে একটা অফিসারকে নিয়োগ করতে হচ্ছে যে ইনফরমেশনটা, যে তথ্যটা যে আমাদের নাগরিককে দিবে সে ব্যাপারে। আপনার এখানে আমি একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ইনফরমেশন রাইট টু ইনফরমেশন একটা সেকশনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনি কি জিনিস আপনি দিতে পারবেন না, ওনারা একটা এক্সামশন একটা দেওয়া হয়েছে, এক্সামশন লিস্ট একটা আছে। যেমন কোনো একটা ইনফরমেশন যেটা পাবলিকের কাছে গেলে আপনি আমাদের দেশের সিকিউরিটির একটা ব্যাপার চলে আসবে, একটা সিকিউরিটি নিয়ে একটা সমস্যা হয়ে যাবে, অথবা কোনো সেন্সিটিভ কোনো ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল সেন্সিটিভ ইনফরমেশন, বাজেটারি কি বাজেটে, সামনের বাজেটে কি ইনফরমেশন থাকবে, সেই জিনিসগুলো আপনার এক্সাম্পটেড করা হয়েছে। কিন্তু একটা জিনিস, আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট যেটা বলা উচিত সেটা হচ্ছে যে যদি কোনো এরকম একটা সিচুয়েশন হয় যে সরকারি কোনো কর্মকর্তা বলছেন যে এটা একটা সিক্রেট, এটা দেওয়া যাবে না, এবং এখানে অফিশিয়াল সিক্রেট অ্যাক্টকে যদি ওনারা নিয়ে আসেন, তখন এই আইনে বলা হয়েছে যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট সুপারসিড করবে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টকে। তো কেউ আপনার অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টকে কারণ দেখিয়ে আপনার তথ্য যে দিবেন না, দেওয়ার যে একটা চেষ্টা, সেটা করা সেটা সম্ভব না এই আইনের কারণে। আচ্ছা, সো এই সেনসিটিভ ইনফরমেশন গুলোর ক্ষেত্রে ওই সিক্রেসি একটা অ্যাপ্লাইও করছে, সেইগুলোর ব্যাপার চলে আসছে আবার। তো তথ্য কমিশনের ভূমিকাটা এখানে আসলে কি? খুবই ইম্পর্টেন্ট, খুবই একটা গুরুত্বপূর্ণ একটা রোল ওনাদেরকে দেওয়া হয়েছে। কারণ এখানে আমরা আইনে যেটা বলা হয়েছে যে ওনাদের একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আছে, ওনাদের নিজেদের একটা বাজেট আছে, ওনারা কিভাবে বাজেটকে কাজে লাগাবেন সেটা ওনাদের ব্যাপার। এবং এখানে আপনার বলা হয়েছে সেকশন 11-এ বলা হয়েছে যে ওনাদের কি কি পাওয়ার আছে, কি কি জিনিসগুলো ওনারা করতে পারবেন সেটাও ক্লিয়ারলি বলা হয়েছে। এবং এইখানে আইনে বলা হয়েছে যে এই চিফ ইনফরমেশন কমিশনার এবং কমিশনাররা কিভাবে অ্যাপয়েন্টেড হবেন, খুবই স্বচ্ছভাবে ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে হবে সেটা ক্লিয়ারলি বলা হয়েছে। এবং এই আইনের আন্ডারে রুলস কে করবে, রেগুলেশনস গুলা কারা করবে সেগুলোও ক্লিয়ারলি বলা হয়েছে। সো এটা খুবই আর কি ইনফরমেশন কমিশনের এখানে রোলটা খুবই ইম্পর্টেন্ট। ওনাদেরকে অনেক রকমের পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। ওনারা কিন্তু আর কি যে কোনো ব্যক্তিকে ডাকতে পারেন এই কমিশনের কাছে এসে জবাবদিহিতা দেওয়ার জন্য। সো ইট ইজ এ ভেরি, আমি বলবো যে একটা খুবই একটা গ্রাউন্ড ব্রেকিং একটা আইন। এবং অনেকেই বলেছেন, অনেক ইন্টারন্যাশনাল, আমরা একটু ডিসকাশনে ফেরত আসছি, আমাদের অনেকগুলো ফোন রয়েছে, একটা ফোন একটু ধরে নেই। হ্যালো, জি
হ্যালো, নমস্কার। আমি কৃষ্ণা মন্ডল বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। প্রশ্নটা হলো, নাগরিকের দেশের অধিকার আছে, তবে বাস্তবায়নে সরকারে কি উদ্যোগ নিতে পারে? আচ্ছা, আপনি বলছেন যে নাগরিকের অনেক তথ্য জানার অধিকার রয়েছে এবং এটা বাস্তবায়নে সরকার কি করছে, এটাই তো আপনার প্রশ্নটি? কি উদ্যোগ নিতে পারে, আর সেগুলো বাস্তবায়নের লক্ষ্য অধিকারের যেসব অধিকার 2009 সালে নেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়নে কি ধরনের প্রস্তাব গ্রহণ করছে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, ঠিক আছে। আমি বলবো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি বলবো যে উনি খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু তুলে ধরেছেন। সেটা হচ্ছে যে আমাদের যে আইনটা আছে 2009 যে আইনটা, আমি যে কথাটা বললাম, একটা খুব সুন্দর আইন, অনেক কিছু বলা হয়েছে এখানে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি 2009 থেকে এখন আমরা 2014 সালে এটার ইমপ্লিমেন্টেশন নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। যে নাগরিকদের যে একটা রাইট আছে এই তথ্য পাওয়ার, সেটা কিন্তু ওনারা ওইভাবে এক্সারসাইজ করতে পারছেন না। এখানে আমি একটা কারণ দিব, অনেকগুলো কারণ আছে। একটা কারণ যেটা বলবো সেটা হচ্ছে যে ডেজিগনেটেড অফিসার, যেটা আমরা বললাম একটু আগে, আপনার যাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যাদেরকে বলা হয় ডেজিগনেটেড অফিসার, ওনাদের অ্যাকচুয়ালি আমরা একটা সার্ভেতে দেখতে পেরেছি যে বেশিরভাগ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডেজিগনেটেড অফিসার ওনাদের নিজেরাই জানেন না যে ওনারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তার মানে সরকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে একটা লিস্ট করছেন, করে বলছেন যে এনারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কিন্তু অ্যাকচুয়ালি ওনারা নিজেরাই এটা জানেন। তাহলে এখানে হয়তো একটা ট্রেনিং এর ল্যাকিং আছে। একটা হচ্ছে যে এখানে ওনাদেরকে ডিওদেরকে ইনফরমেশন দেওয়া হচ্ছে না যে ওনারা নিজেরা দেবে। আই মিন খুব স্যাডলি। আরেকটা হচ্ছে যে ওনারা যারা জানেন যে ওনারা ডিও, ওনারা কি করবেন সেটা নিয়ে ওনাদের কিন্তু ভালো একটা আইডিয়া নেই। যেটা আপনি বললেন যে এখানে একটা ট্রেনিং এর একটা ব্যাপার আছে, যে আমি যদি আজকে ডিও হিসাবে কাজ করি কোনো ডিপার্টমেন্টে, আমার তো জানতে হবে তথ্য অধিকার আইনটা কি, আমার তো জানতে হবে রুলস গুলো কি, আমার তো জানতে হবে রেগুলেশনস গুলো কি, আমার তো জানতে হবে যে কতদিনের মধ্যে কেউ যদি আমাকে চায় অ্যাপ্লিকেশন পাঠায়, আমার কতদিনের মধ্যে এটার ইনফরমেশনটা দিতে হবে। এই যে জিনিসগুলো, এই যে মানে ক্যাপাসিটির যে একটা বিষয় আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা না করতে পারলে আমি বলবো যে আপনার এই আইনটাকে ইমপ্লিমেন্ট করা খুবই ডিফিকাল্ট হবে। শুধু একটা দিলাম। আরেকটা কারণ আমি বলি, আমাদের যিনি ফোন করে বললেন যে আমরা বলে থাকি যে তথ্য অধিকার আইন শুধু খালি থাকলে হবে না, জনগণের জানতে হবে যে এরকম একটা আইন আছে, এবং ওনারা যখন জানবেন, অ্যাওয়ারনেসটা যখন বাড়বে, তখন যেটা হবে ওনারা জিজ্ঞেস করবেন এটা সম্বন্ধে জানতে চাই, এটা সম্বন্ধে জানতে চাই, এটা সম্বন্ধে জানতে চাই। তো ওই অ্যাওয়ারনেস নিয়েও কিন্তু বেশি এরকম কাজ হয় নাই। হয়েছে, এনজিওরা কিছু কাজ করেছেন, ইনফরমেশন কমিশন বেশ কিছু কাজ করেছেন। আপনারা দেখবেন যে আমাদের ফোনে মাঝে সাঝে SMS চলে আসে যে এই তথ্য অধিকার আইনের আপনি কি এই জিনিসটা আপনি পেতে পারেন এই আইনের আন্ডারে, ওইরকম ইনফরমেশন গুলো। কিন্তু আমি বলবো যে ইট ইজ নট good enough, it's not sufficient। আর অ্যাওয়ারনেসটাকে আরো বাড়াতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে হবে। এবং আরেকটা জিনিস যেটা করা সম্ভব এবং আইনে যেটা বলা আছে, সেটা হচ্ছে বলা হয় প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজার। তার মানে হচ্ছে যে জনগণ ইনফরমেশন চাওয়ার আগেই সরকারের একটা দায়িত্ব ওই ইনফরমেশনটা দিয়ে দেওয়া। ওই প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজারটা কিভাবে হয়? প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজার আজকে আমরা জানি ডিজিটাল বাংলাদেশ নিয়ে আমরা যখন কথা বলি, ওয়েবসাইট আছে, টেলিফোনে মোবাইলে অনেক ইনফরমেশন চলে আসে। তো এই প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজারের কাজটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি ফর এক্সাম্পল আমি বলি, একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি পাসপোর্ট জন্য অ্যাপ্লাই করব বা রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করব, আমার আমার তো পাসপোর্ট অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে দেখব যে আমার এই জিনিস আমি করতে হবে অ্যাপ্লাই করার জন্য, ফর্মটা আমার ওয়েবসাইটে থাকবে, এবং ফর্ম আজকাল ওয়েবসাইটে পাওয়া যায়, এবং ওটাকে ডাউনলোড করে ফেলা যায়। ডাউনলোড করে আপনি ফর্মটাকে ফিল আপ করে তখন আপনার পাসপোর্ট অফিসে নিয়ে জমা দিতে হয়। এখানে যেটা করা সম্ভব সেটা হচ্ছে যে আমার কেন পাসপোর্ট অফিসে যেতে হবে, আমি ফর্মটাকে ওই ডিজিটাল ওয়েতে আমি ফর্ম ফিল আপ করে ফেলতে পারি, করে আমি ডিজিটালি আমি কিন্তু সাবমিট করে দিতে পারি, করে তখন
পাসপোর্ট অফিসে চলে যাবে, পাসপোর্ট অফিস ওইটাকে প্রসেস করবে, ওইটা তখন আমি ট্র্যাক করব কোথায় যাচ্ছে। হ্যাঁ, আবার একটা টাইম লিমিট থাকবে যে 40 দিনের মধ্যে আমার এটা প্রসেসিং হয়ে যাবে। 40 দিন যখন হয়ে যাবে, এখন যেটা হয় আপনি দেখবেন যে পাসপোর্ট অ্যাপ্লাই করলে এসএমএস চলে আসে যে আপনার পাসপোর্ট রেডি, তখন ওইভাবে একটা এসএমএস চলে আসবে, তখন আপনি গিয়ে আপনার আইডেন্টিটি নিয়ে গিয়ে আপনি পাসপোর্টটা কালেক্ট করে ফেললেন। সো এখানে কিন্তু আপনি দেখেন যে আপনার এই প্রসেসটা কিন্তু অনেকটা সিম্পল করে ফেলা যায়। ওই যে লাইন করা, তারপরে একজনের সাথে গিয়ে দেখা করা, এই জিনিসগুলো কমে যেতে পারে। এরকম অনেকগুলো উদাহরণ আমি দিতে পারবো যেগুলো আমি মনে করি যে তথ্য অধিকার আইন যদি খুব এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করা হয়, আমাদের মানে সিটিজেন্স বা নাগরিকদের অনেক রকমের একটা সুবিধা চলে আসবে, এবং আমরা যে জিনিস আমাদের পাওয়া দরকার, পাওয়া উচিত, সেটা আমরা সহজে পেয়ে যাব। পার্টিকুলারলি আমি বলবো যে গরিব যে জনগোষ্ঠী আছেন ওনাদের জন্য এটা কিন্তু আরো খুবই ইম্পর্টেন্ট। জি, অবশ্যই। তো এই আইনকে কার্যকর করার ক্ষেত্রে মূল অবস্ট্যাকলস গুলো আসলে কি? মূল অবস্টাকলস আমি বলবো একটা নাম্বার 1 যেটা আমি বলবো যে আমাদের মাইন্ডসেট, যারা আমাদের ইনফরমেশন দিবেন ওনারা অ্যাকচুয়ালি চিন্তা করেন এমন ভাবে যে ইনফরমেশন আমি দিব না। ওই অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ওই মাইন্ডসেটটা এখন রয়ে গেছে, তো ওই মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে, যে আমাদের এখন করতে হবে না এই তথ্য এটা কোনো সিক্রেট কোনো ব্যাপার স্যাপার না, এটা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো ব্যাপার না, এটা জনগণকে দিয়ে দিতে হবে, এটা পাবলিক ইজ এন্টাইটেলড টু দিস ইনফরমেশন। এই মাইন্ডসেটটা ঠিক করতে হবে, চেঞ্জ করতে হবে, এবং পার্টিকুলারলি আমি বলবো পাবলিক সেক্টরের ব্যাপারে। হ্যাঁ, আর আমি মানে এটাকে এমফাসাইজ করলাম, বাট দ্যাট ডাজন্ট মিন যে এনজিওদের এখানে কোনো সমস্যা নাই, এনজিওদের ব্যাপারেও সমস্যা আছে। তো সবাইরই আমি বলবো যে মাইন্ডসেটের একটা ব্যাপার আছে। সেকেন্ডলি আমি বলবো যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন ক্যাপাসিটি, যে আমরা কিভাবে আমরা কাজগুলো করব, ডিওদেরকে আমরা কিভাবে ট্রেন আপ করব, সেটা একটা ব্যাপার, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যাপাসিটির ব্যাপার। থার্ড আমি বলবো যে খুব একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে সরকারের একটা ডিসিশন নিতে হবে। ইনফরমেশন কমিশন তো কাজ করছে, ঠিক আছে, ওনারা ওনাদের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে যাচ্ছেন, সেটাকে আরো শক্তিশালী করতে হবে। কিন্তু আমরা অনেক সময় বলে থাকি সাপ্লাই সাইড যারা ইনফরমেশন দিবে, যে গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলো ইনফরমেশন দিবে, ওনারা কিভাবে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করবেন। এখন অনেক যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন করা হয় কিন্তু ঠিকভাবে মিনিস্ট্রি অফ হেলথ বলেন, মিনিস্ট্রি অফ এডুকেশন বলেন, ওনারা ঠিকভাবে ওই তথ্যটা ঠিক করে দিচ্ছেন না। তো এটার জন্য একটা আমি বলবো যে একটা স্ট্রাকচার দরকার, একটা ইমপ্লিমেন্টেশন, একটা স্ট্রাকচার দরকার, যে মানে ক্যাবিনেট বলেন বা ইনফরমেশন মিনিস্ট্রি বলেন, যারা এই দায়িত্বটা নেবেন, বলবেন যে ওনারা মেক শিওর করবেন, ওনারা দেখবেন যে ভেরিয়াস ডিপার্টমেন্ট যে কাজ নিয়োজিত আছে তারা যাতে ইউজার ফ্রেন্ডলি হয়। এক্স্যাক্টলি, ওরকম একটা ইমপ্লিমেন্টেশন স্ট্রাকচারের খুবই প্রয়োজন আমি মনে করি, যেটা আপনি যদি অন্য দেশের আইনটা দেখেন, এই ইনফরমেশন অ্যাক্ট, ইন্ডিয়া দেখেন বা মেক্সিকো দেখেন, যে ওনাদের এরকম একটা খুব এফেক্টিভ স্ট্রং ইমপ্লিমেন্টেশন ইউনিট আছে। যেটা আমাদের ডিসকাশনে ফেরত আসছে, আমাদের আরো অনেকগুলো ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কিশোরগঞ্জ থেকে বলছি, ব্যারিস্টার সাহেবের সাথে কথা বলবো। জি বলুন। আমাদের বাংলাদেশে তো অনেক এতিমখানা আছে, হ্যাঁ, ওই শিশু সদন আছে, এতিমখানা এতিমদের জন্য যে শিশু সদনগুলি, হ্যাঁ জি আছে, এখানে মানে যে ঠিকাদার বা অফিসাররা কি কাজ করে, এই অধিকার ওই যে কাজ করে বা এতিমরা কি পাইতে পারে বা তাদের কি অধিকার বা তাদেরকে কি দেওয়া হবে, ওইগুলি তারা চাইলে দিতে চায় না এবং গোপন রাখে। আচ্ছা, বিশেষ করে এদিনকে খুব অত্যাচার করে, যারা খাবার দাবার ঠিক মতো দেয় না। বিশেষ করে কয়েকদিন আগে এদিনখানা ওই যে আপনার টঙ্গিতে হয়েছে সমাজসেবা। জি, তো আপনি মানে একটু যাতে একটু ভালোভাবে একটু আলোচনা শোনার জন্য কি বলার জন্য, জি, কেন দেয় না বা না দিলে কি করতে পারি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমি বলবো যে উনি যেটা বললেন, এখানে আপনার এতিমখানা যদি এটা আপনার এনজিও রান হয় বা সরকারি হয়,
ওনাদের তো একটা দায়িত্ব আছে যে ওনারা কত মানে বাজেটে কত পয়সা ওনারা পাচ্ছেন, কি খাতে কিভাবে ওনারা পয়সাগুলো খরচ করছেন, কতজন এতিম আছে, ওনাদের ভরণ পোষণের জন্য কিরকম খরচ হচ্ছে, ওনাদের ভবিষ্যতে ওনারা কি কি জিনিসগুলো দিবেন, বেনিফিটসগুলো দিবেন, সেগুলো কিন্তু দিতে হবে। পাবলিক যদি চায় যে কোনো পাবলিক আপনার এই তথ্য অধিকার আইনে ওনাদের দিতে হবে, এবং একটা এতিমখানারও একটা ডেজিগনেটেড অফিসার থাকতে হবে, আপনার দায়িত্বপ্রাপ্ত একজন অফিসার থাকতে হবে। এবং আমি জাস্ট একটা জিনিস বলবো যে আমাদের মোটমাট এখন প্রায় 19,000 দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে। সো উনি আমাদের যিনি ফোন করলেন ওনাকে আমি যেটা বলবো যে আপনি এরকম যদি এতিমখানা আপনি যদি ইনফরমেশন না দিয়ে থাকে আপনি এটা নিয়ে আপনি ইনফরমেশন কমিশনে যেতে পারেন, এবং ইনফরমেশন কমিশন তখন এটা কিন্তু আপনার ওনারা এটাকে তুলে নেবেন, এই ইস্যুটাকে নিয়ে ওনাদের যা করা করবেন আইনের মধ্যে যা যে ক্ষমতা আছে সেটা। রাইট। তো সরকারের কি করণীয় আছে এই আইনটাকে আরো কার্যকর করার ব্যাপারে যদি একটু বলতেন। আমি বলবো যে অবস্টাকলস গুলো নিয়ে কথা বললাম, যে এটা আসলে আমি ওই যে কথাটা শেষে একটু আগে বললাম যে সরকারের একটা বড় দায়িত্ব হচ্ছে আপনার নিজেদের একটা ভিশন ঠিক করা, যে আজকে আমরা ইনফরমেশন আইন, এটা একটা খুব সুন্দর একটা আইন। আমি অনেকে বলে যে আমাদের এই এলাকায়, এই ইন্ডিয়া, পাকিস্তান, এই এলাকায়, সাউথ এশিয়ার সবগুলো দেশের মধ্যে এটা সবচেয়ে ভালো আইন। এই আইনটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হলে সরকারের একটা ভিশন আনতে হবে, ভিশন থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে যে আমরা এই আইনটাকে ঠিকই কাজে লাগাবো। এবং এটা করতে হলে যে কথাগুলো বললাম, যে ডেজিগনেটেড অফিসারদেরকে ট্রেন আপ করা, এবং ওনাদেরকে মানে ট্রেনিংটা শুধু খালি একবার একটা ট্রেনিং দিয়ে দিলে হবে না, কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে থাকতে হবে। প্রায় 19,000 ডিও আছেন, আরো হবেন, এবং ডিওরা কিন্তু আবার ট্রান্সফার হয়ে যান। আমি বলবো যে আমাদের সরকারের এটাও একটু চিন্তা করতে হবে যে 6 মাস পর পর, 2 দিন পর পর যেন ডিওরা ট্রান্সফার না হয়ে যান। এবং আরেকটা জিনিস আমি যেটা বলবো যে ডিওদেরকে আপনার একটা ইনসেন্টিভ দিতে হবে। ইনসেন্টিভ ছাড়া কিন্তু কেউ কাজ করেন না। আমি একজনকে যদি একটা এক্সট্রা একটা রেসপন্সিবিলিটি যদি দেই, এবং এই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে কিন্তু এক্সট্রা একটা রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে, এখানে ওনাদের অনেক কাজের মধ্যে একটা নতুন কাজ দিয়ে দেওয়া হচ্ছে। এটা যে আমি দিলাম, উনি যে করবেন, কেন করবেন, কি ইনসেন্টিভ আছে ওনার? সো এখানে একটা ইনসেন্টিভের ব্যাপার আছে। আমি শুধু খালি ইনসেন্টিভ মানিটারি সেন্সে বলছি না, আমি বলছি যে নন মানিটারি ইনসেন্টিভও থাকতে পারে। ফর এক্সাম্পল, একজন কর্মকর্তা ওনার অ্যানুয়াল সর্ট অফ ওই যে রিপোর্ট যেটা হয়, ওই যে সর্ট অফ অ্যাসেসমেন্ট যেটা হয়, সেটাতে ওনার একটা ভালো একটা রেকমেন্ডেশন থাকতে পারে যে উনি ডিও হিসাবে ভালো কাজ করেছেন, ওনার জন্য প্রমোশন 6 মাস আগে হয়ে যায়। ওরকম ভাবে একটা ইনসেন্টিভ দিতে হবে, না দিলে কেউ আপনার ওই এক্সট্রা কাজ করবে না। সো ওইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার আমাদের টেকনোলজিকে কাজে লাগাতে হবে। আজকে আমরা মোবাইলে ফোন আছে, ইন্টারনেট আছে, ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটিটা খুবই অল্প, কিন্তু মোবাইল ফোন আজকে আপনি দেখেন বাংলাদেশে প্রায় 80-এর উপরে % আমরা মোবাইল ফোন ইউজ করছি, এবং মোবাইল ফোন দিয়ে কিন্তু অনেক রকমের তথ্য পাওয়া যায়। সো এই টেকনোলজিটাকে ইউজ করতে হবে, এবং এই টেকনোলজিটাকে ইউজ করতে হলে যেটা আমাদের দরকার, যে আমাদের প্রত্যেকটা অফিসে যে আপনি তথ্যগুলো রাখা হয়, ফাইল টাইল যে থাকে, আপনি কোনো অফিসে গিয়ে দেখেছেন কি অবস্থায় থাকে? এক্স্যাক্টলি। জি, এইভাবে থাকলে আপনি তথ্য অধিকার আইন কোনোভাবেই কাজ করবে না। আপনি এই ইনফরমেশন গুলোকে সিস্টেমের মধ্যে আনতে হবে। আপনি একটা টেকনিক্যাল একটা মানে ডিজিটাল ফর্মে আনতে হবে, যাতে করে এটা তাদের জন্য ইজিলি অ্যাক্সেসিবল হয় এবং জনসাধারণকে ঠিকমতো দিতে পারে। এরকম বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদের করতে হবে, করলে আমরা অনেক সামনে চলে যেতে পারবো। আমরা সময় একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার। দেখা হবে আবারও।